হে হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। থাম্বনেল দেখে বুঝতে পেরেছো যে ফাইনালি আমরা টোকিও রিভেঞ্জার্স আনতে চলেছি। অ্যাকচুয়ালি হয়েছে কি, যখন টোকিও রিভেঞ্জার্স এসেছিল 2021 সালে এবং মোটামুটি রিলিজ হওয়ার পরেই তো এটা হাইপে আসেনি, পুরো দুনিয়াতে যখন হাইপে আসে তখন আমি এনিমে আসলে অত বেশি বুঝতাম না। তো আমি যতদূর গল্প শুনেছিলাম যে এটার যে টাইম ট্রাভেল স্টোরি এটা নাকি খুবই কমপ্লিকেটেড, বোঝা খুবই কঠিন। তো এই জন্য এটা আমরা কখনো এক্সপ্লেন করিনি, যদিও এটার স্ক্রিপ্ট বানানো হয়েছিল অনেক আগে, সেই 2023 সালের জুন জুলাই মাসে এটার আমরা স্ক্রিপ্ট তৈরি করেছিলাম। মানে ডেমন স্লেয়ারের সিজন 2 শেষ করার পরে মনে হয় এটার স্ক্রিপ্ট আমরা তৈরি করে রেখেছিলাম, কিন্তু আমি কখনো এটা এক্সপ্লেন করার সাহস পাইনি। তবে কন্টিনিউয়াসলি টোকিও রিভেঞ্জারের যে ফ্যানরা ছিল তারা আমাদের পুশ করে যাচ্ছিল, তো ওদের খুশি করার জন্য আমরা খুবই সংক্ষেপে টোকিও রিভেঞ্জার্স এর এই সিরিজটা শেষ করবো। আর যারা এনিমি লাভার রয়েছে আমার মনে হয় না কারো এটা দেখার বাকি রয়েছে, কারণ হিন্দি বাংলায় অসংখ্য এটার এক্সপ্লেন রয়েছে। তো আমি জানি তোমরা সবাই টোকিও রিভেঞ্জার্স দেখে ফেলেছো, বাট আমি কখনো দেখিনি। তো আমি যে জাস্ট এটা খালি এক্সপ্লেন করবো তা না, এর সাথে আমি এটার মজা নেবো এবং আমি আমার নিজের যে রিয়াকশনটা আছে সেটা দেবো। তবে আবারও বলছি, ভিডিও খুবই শর্ট হবে, তো তুমি বলতে পারো এটা এক্সপ্লেন তো না, আমরা এটা সার সংক্ষেপ করবো আর কি। তো যাই হোক, বেশিরভাগ মানুষই দেখেছো, তাদের জন্য এটা জাস্ট আবার মনে করানো হবে। বাট যারা দেখোনি আমার সাথে আজকে ফার্স্ট দেখবে, তারা আসলে একসাথে আমরা এনজয় করি খুবই সংক্ষেপে। তো যেমন ভিডিওর শুরুতে বলেছি যে এটা একটা টাইম ট্রাভেল ভিস্টা সিরিজ, এবং আমি 2-3টা পর্ব দেখে যেটা বুঝলাম, সমস্যা হচ্ছে প্রচুর পরিমাণে ক্যারেক্টার, এবং নামগুলো একটু কঠিন আর কি লেগেছে আমার কাছে। তো এই জন্য নামে যদি ভুল হয় বা ক্যারেক্টারে যদি আমি না চিনতে পারি, তোমাদের ওটা সহজভাবে নিতে হবে। ভুল হলে সেটা কমেন্টে বলে দেবে। আর আমার ব্যাপারটা একবার ভাবো, আমি এমন একটা ইউটিউবার, আমার মাথায় একবার র্যান্ডমের কন্টেন্ট ঢুকাতে হয়, স্যাভেজের কন্টেন্ট ঢুকাতে হয়, অনলি জাপানিজ যদি একটা কন্টেন্ট চলে সেই কন্টেন্টের ভেতর ঢুকে থাকি, মানে ওই সিরিজের ভেতর ঢুকে থাকি। তারপর আবার মনে কর র্যান্ডম অ্যানিমেশনের যে সিরিজটা চলে সেখানে যে স্টোরিটা থাকে সেই স্টোরির মধ্যে আমি ঢুকে যাই, আবার তোমার জাপানিতে এই স্টোরিতে সে ঢুকতে হয়। তো ব্যাপারটা হচ্ছে কি, আমি একদিনে 4টা ইউনিভার্স মনে করো যে ঘুরে ফিরি, তো বুঝতেই পারছো আমার কেমন জাপ যায় আর কি। তো যাই হোক, টোকিও রিভেঞ্জার্স এর ফার্স্ট এপিসোড যখন শুরু হয়, আমাদের একটা ছেলেকে দেখানো হয় যে আর কি আমাদের এই সিনেমার মেইন হিরো বা মেইন ক্যারেক্টার, যার নাম হচ্ছে টাকিমিচি সম্ভবত, তো ওকে আমরা টাকি বলেই ডাকবো। তো ও স্ন্যাক্স খাচ্ছিল আর খবর দেখছিল। তো ওখানেও খবরে দেখতে পাই যে টোকিও মানজি নামের একটা গ্যাং রয়েছে, আর ওদের আক্রমণে মারামারিতে সাধারণ কিছু মানুষের মৃত্যু হয়েছে এবং অনেকে আহত হয়েছে। তো ওখানে যাদের মৃত্যু হয়েছে তাদের নাম যখন বলা হয়, একজনের নাম হচ্ছে হিনাটা টাচিবানা আর আরেকজনের নাম হচ্ছে নাওটো টাচিবানা। তো এই দুটো নাম শুনে আমাদের টাকি তো পুরো শকড হয়ে যায়। তো অ্যাকচুয়ালি যে দুজন লোক মারা গিয়েছে, আমাদের টাকি যখন হাই স্কুলে পড়তো তখন তাদের চিনতো, আর মোর প্রিসাইসলি তাদের মধ্যে একজন ছিল হচ্ছে টাকির এক্স গার্লফ্রেন্ড, যার নাম হচ্ছে হিনাটা, আর আরেকজন হচ্ছে হিনাটার ছোট ভাই। তো যাই হোক, তখনই ওর একজন প্রতিবেশী আসে এবং বলে, তোমার টিভির আওয়াজ অনেক বেশি, একটু কম, আর কি করছো তুমি? তো এরপর আমরা দেখি টাকি তার কাজে যায়। তবে এখানে আমরা দেখতে পাই টাকি অনেক আগে পড়ালেখা শেষ করলে খুব ভালো লাইফে কিছু করতে পারেনি, বয়সটা 26 হয়ে গিয়েছে, কিন্তু এখনো সে ভালো কিছু করতে পারেনি। সে যেখানেই যায় সবার কাছে বকা খায়, যেমন ম্যানেজারের কাছে বকা খাচ্ছে, এবং টাকি খালি সবার কাছে ক্ষমাই চায়। মানে এখানে আর কি ওর বর্তমান লাইফস্টাইলটা আমাদের দেখানো হয়েছে যে টাকি কত নিরীহ হয়ে গিয়েছে। আর এরপর ও যখন বাসায় ফিরছিল দেখতে পাই গাড়িতে কিছু পোলাপাইনরা স্ক্র্যাচ করছে, তো ওকে দেখে ওই বাচ্চারা পালিয়ে যায়। কিন্তু টাকি যখন এখানে আসে, গাড়ির মালিক তখন এখানে এসে টাকিকে দেখতে পায় এবং টাকিকে অনেক বকে, আর টাকি এখানেও ক্ষমা চায়। মানে ওর লাইফটাই শুধুমাত্র ক্ষমা চাওয়ার মধ্যে দিয়ে যাচ্ছে। আর তারপরও যখন রেল স্টেশনে আসে, ও তখন ভাবে কি বিচ্ছিরি একটা জীবন আমার, আসলে আমার বেঁচে থেকে লাভ কি, আমি জীবনে কিছুই করতে পারলাম না, সারা জীবন দোষ না করেও খালি ক্ষমা চেয়েই গেলাম। আর ঠিক তখনই পেছন থেকে হুট করে কেউ ওকে ধাক্কা দেয় এবং ট্রেন লাইনের উপর ফেলে দেয়। আর এদিকে ট্রেনও একেবারে প্রায় চলে এসেছে, কিন্তু ট্রেন ওকে ধাক্কা দেওয়ার আগেই টাকির মনে পড়ে তার গার্লফ্রেন্ড হিনাটার কথা, আর ওর সেই দিনের কথা মনে পড়ে যখন ও হাই স্কুলে পড়তো, মানে মিডল স্কুলের সেকেন্ড ইয়ারে ছিল। তো আসলে জাপানের পড়ালেখার সিস্টেম কি এটা সম্পর্কে তোমার আইডিয়া নেই, তবে মিডল স্কুলের সেকেন্ড কি হতে পারে, ক্লাস 8, 7 না কি হতে পারে আমার আইডিয়া নেই, যদি কারো আইডিয়া থাকে অবশ্যই কমেন্টে জানিও। তো যাই হোক, তখন আমাদের টাকি ভাবে যে তার জীবন কত সুন্দর ছিল, তার একটা সুন্দরী গার্লফ্রেন্ড ছিল। আর জাপানিজ এনিমি লাভারদের কাছে হিনাটা কিন্তু খুবই কমন একটা, খুবই পরিচিত একটা নাম। তো যাই হোক, এরপর যখন ও চোখ খোলে তখন দেখতে পাও একটা ট্রেনে রয়েছে, এবং সেখানে সে তার সেই 12 বছর পুরনো সেই হাই স্কুলের বন্ধু বান্ধবদের দেখে, যেখানে এই ছেলেটির নাম হচ্ছে মাকুটো, আর এর নাম হচ্ছে ইয়ামাগিসি, আর আকুন হচ্ছে এই গ্যাং এর লিডার, মানে ওদের যে গ্রুপ তার লিডার, আর এই ছেলেটির নাম হচ্ছে টাকুয়া, এবং ও এই গ্যাং এর সবচেয়ে লোয়েস্ট পজিশনে রয়েছে বা 5 নম্বর, আর আমাদের হিরো টাকিমিচি রয়েছে হচ্ছে 2 নম্বর পজিশনে। তো যাই হোক, আমাদের টাকিমিচি কিন্তু ভাবছিল যে সে মৃত্যুর আগে তার ভীষণগুলো দেখছে, পুরনো স্মৃতিগুলো দেখছে, তো এই জন্য সে বিশেষ কোনো কথা না বলে ওদের সাথে টাইমটা এনজয় করতে থাকে। আর এরপর যখন আর একটু সামনে যাও, নিজেকে আয়নায় দেখতে পায়, এবং আয়নায় নিজেকে দেখেও পুরো অবাক হয়ে যায়। ও দেখতে পায় ওই সময় ওর চুল পুরো ঘু কালার করা ছিল, মানে ও দেখতে ওই সময় গুন্ডার মতো ছিল আর কি। আর এরপরও যখন ফোন চেক করে তখন দেখতে পায় এটা হচ্ছে 4 জুলাই 2005, তার মানে এক্স্যাক্ট ও 12 বছর আগে চলে এসেছে। মানে রিয়েল টাইমে ও তো 2017 সালের 4 জুলাইতে ট্রেনের সামনে পড়ে গিয়েছিল, কিন্তু এখনো 12 বছর আগে চলে এসেছে। তো যাই হোক, এরপরও বন্ধু বান্ধবদের সাথে যায় হচ্ছে রেস্টুরেন্টে। তো সবাই তখন বার্গার অর্ডার করলেও আমাদের টাকিমিচি ফ্রেঞ্চ ফ্রাই অর্ডার করে, কারণ ওর কাছে টাকা একটু কম ছিল, ওই টাকা দেওয়া ট্রেনে ফেরত যাবে। কিন্তু তখন আর বন্ধু বান্ধব বলে, শিবুয়া মিডল স্কুলের সেকেন্ড ব্যাচের পোলাপান, মানে ওদের সমান বয়সী, তারা আমাদেরকে দুর্বল বলেছে, তো ওদেরকে আমরা পিটাবো। আর যেহেতু তোর ভাই মাশারুফ ওই শিবুয়া 3rd মিডল স্কুলের লিডার, তো ওর কাছ থেকে আমরা অনেক সাপোর্ট পাবো, এবং যদি 3rd মিডলের কোনো পোলাপান আমাদের বিরক্ত করে ভাবে কিছু করতে চায়, আমরা তোর বড় ভাইয়ের নাম নেবো এবং বেঁচে যাবো। তো টাকিমিচি তখন ভাবে ওরা আসলে কি বলছে, আর তখন মাকুটো বলে, তুই বুঝতে পারিসনি, আজকে আমরা শিবুয়া 3rd মিডল স্কুলের সেকেন্ড ইয়ারের যে
পোলাপান রয়েছে ওদেরকে কেলাবো, ওরা বেশ কিছুদিন ধরে আমাদের সাথে পাঙ্গা নিচ্ছে, ওদেরকে শিক্ষা দিতেই হবে। তো তখন টাকিমিচি ভাবে আমি যেহেতু আমার অতীতে চলে এসেছি, সবকিছু যেভাবে চলছিল সেভাবে চলছে। তো ওই দিন আসলে কি হয়েছিল আমাদের, মানে অ্যাকচুয়ালি মনে করতে থাকে যে 12 বছর পরে কি হয়েছিল এরপরে। তো তখন আমাদের টাকিমিচি ভাবে কিছু তো মনে করতে পারে না, বাট ও এই জন্য খুব ভয় ছিল যে গত 10 বছর ধরে তো কোনো মারামারি করেনি, নর্মাল লাইফ কাটাচ্ছে, উল্টো সবার কাছে সরি সরি বলে কাটাচ্ছে। তবে তারপর ও নিজেকে এই সান্ত্বনা দেয় যে এটা আমি হয়তো স্বপ্নে দেখছি, অতীতে আসা তো আর পসিবল না, দেখি কি হয় ওদের সাথে থাকি। তো যাই হোক, তো ওরা করে কি শিবুয়া চলে আসে এবং ওখানে সব পোলাপানকে জিজ্ঞেস করে সেকেন্ড ইয়ারের পোলাপান কোথায়। তো ওরা ফার্স্ট ইয়ারের পোলাপান পায়, থার্ড ইয়ারের পোলাপান পায়, কিন্তু সেকেন্ড ইয়ারের পোলাপানকে কোথাও পায় না। আর এদিকে টাকিমিচি লাগাতার মনে করার চেষ্টা করে যে ওই দিন আসলে কি হয়েছিল, আমরা কি মার খেয়েছিলাম না ওদেরকে মেরেছিলাম। কিন্তু তখনই সেখানে থার্ড ইয়ারের কিছু স্টুডেন্ট আসে, আর এখানে আমরা কয়েকটি নিউ ক্যারেক্টার দেখতে পাই। যেমন এখানে যে লিডারটা ছিল থার্ড ইয়ারের মাসা টাকা, আর বাকি চামচা টামচা ছিল তাদের সাথে আর কি। তো মাসা টাকা বলে, এই কি অবস্থা তোদের, শুনলাম তোরা নাকি আমাদের স্কুলে এসে আমাদের স্কুলের সেকেন্ড ইয়ারের পোলাপানদের খুঁজছিস, তোদের সিন পার্ট কি বলতো। শোন তাহলে আমি বলি, আমাদের স্কুলের সেকেন্ড ইয়ারের পোলাপান ট্রিপে গিয়েছে, আমি তোদের কোনো হেল্প করতে পারি হালার পুতের দল বল। কিন্তু তখন বলদা ইয়ামাগিসি বলে, তোমাদের এত চিন্তা করতে হবে না, আমাদের ব্যাপারে তোমাদের নাক গলানোর দরকার নেই, আমরা তোমার বস মাসারুকের সাথে কথা বলে এসেছি, তো এখান থেকে ফুটে যাও। তো এটা শুনে মাসা টাকা তো হেসে দেয় এবং বলে, কি বললি, আরে গান্ডু কি বললি আবার বল। আর এরপর সে করে কি মাসারুককে ডেকে আনে এবং বলে, এই শালাই দিকে যা, তোর নিজের টাকা দিয়ে আমাদের জন্য ড্রিঙ্কস নিয়ে আসবি। তো এখানে ওরা সবাই জানতে পারে যে মাসারুক আসলে থার্ড ইয়ারের লিডার নয়, থার্ড ইয়ারের লিডার হচ্ছে মাসা টাকা, আর মাসারুক মূলত ওর গোলাম। আর তখন টাকিমিচির মনে পড়ে, ও বুঝতে পারে যে যেহেতু ছোট ছেলের জন্য ওর বড় চাচাতো ভাই ওর কাছে চাপা মারতো যাতে টাকিমিচির কাছে দাম পায়, কিন্তু আসলে তো ওদের চাকর, লিডার না, সবসময় মিথ্যা বলেছে যাতে শো আপ করতে পারে টাকিমিচির সামনে। তো এরপর যেটা হয়, মাসা টাকা করে কি টাকিমিচির সহ ওর যতগুলো বন্ধু ছিল সবগুলোকে ধরে সেই লেভেলের কেলিয়ে দেয়। আর তারপর বলে, আমাদের গ্যাং এর নাম হচ্ছে টোকিও মানজি গ্যাং। তো এরপর সন্ধ্যা পর্যন্ত ওদের কেলিয়ে তারপর মাসা টাকা বলে, তোরাও এখন থেকে টোকিও মানজি গ্যাং এর সৈন্য, ঠিক আছে নাকি বল। আর তখন টাকিমাচির মনে পড়ে যে এর পরে থেকে ওদের জীবন নরকের মতো হয়ে গিয়েছিল, ওরা শুধুমাত্র এই মাসা টাকার জন্যই কাজ করতো এবং খালি মারামারি করতো, মার খেত। আর এই জন্যই সে গ্রাজুয়েশন করার পরে এই পুরো টাউন ছেড়ে চলে গিয়েছিল। তো যাই হোক, এরপর যখন ও বন্ধু বান্ধবের সাথে মার খেয়ে আসছিল তখন টাকিমিচির মনে পড়ে যে আমি যেহেতু সব পাস্টের স্বপ্নটাই দেখছি, সবকিছু হুবহু হচ্ছে, তার মানে হিনাটাও তো এখন বেঁচে রয়েছে, তাহলে আমি হিনাটাকে দেখে আসি। আর এখানে লক্ষ্য অনেক বছর আগে থেকে ও হিনাটার কাছ থেকে দূরে সরে এসেছিল, আর এই কারণে হিনাটার চেহারাটা কেমন সেটা ওর মনে নেই। তো কেন ওরা দূরে গিয়েছিল এগুলোর উত্তর হয়তো আমরা সামনে পাবো, কিন্তু যদিও এটা একটা স্বপ্ন কিন্তু বাস্তবের মতো লাগছে, এর জন্য আমাদের টাকিমাচি করে কি হিনাটাকে দেখতে চায়। আর আমরা প্রথমবারের মতো আমাদের টাকিমিচির নায়িকা হিনাটাকে দেখতে পাই। তো হিনাটা ওকে দেখেই তো বলে, তুমি খালি লড়াই করো কেন, ফালতু জিনিস নিয়ে মারামারি করা ছেড়ে দাও প্লিজ। তো হিনাটাকে দেখে টাকিমিচি তো অনেক খুশি হয়ে যায় এবং কাঁদতে শুরু করে এবং বলে, আমি খালি তোমাকে দেখতে চেয়েছিলাম। আর তখন হিনাটা বুঝে যায় যে টাকিমিচি কিছু লুকানোর চেষ্টা করছে, নর্মাল সময়ের মতো ব্যবহার করছে না। মানে বুঝতে পারছো, টাকিমিচি 12 বছর পরে হিনাটাকে দেখছে বা 10-12 বছর পরে হিনাটাকে দেখছে, আর হিনাটা তো রিয়েল লাইফে মারাও গিয়েছে, তো হিনাটাকে এখন দেখার ফিলটা কি হবে। তো যাই হোক, টাকিমিচি ওখানে কিছু সময় দিয়ে সেখান থেকে চলে যায় আর অনেক কান্না করছিল। আর তারপর সে একটা পার্কে এসে দোলনায় বসে, আর ওই সময় দেখতে পায় কিছু বাচ্চা একটা ছোট বাচ্চাকে বিরক্ত করছে। তো এটা দেখে তো পুরো রেগে যায়। তো যারা বুলি করছিল ওদেরকে একটা ঘুষি মেরে নিচে ফেলে দেয়, আর তারপর একটা কাচের বোতল ভেঙে ওদেরকে হুমকি দেয়, দেখ আমার মুড কিন্তু অনেক খারাপ, একবারে তোদের কিন্তু দ্বিতীয়বার মুসলমানি করিয়ে দেবো। তো তখন সবাই মাফ টাপ চেয়ে ভয় পেয়ে সেখান থেকে চলে যায়। আর তখন সে ছোট বাচ্চা আমাদের টাকিমিচিকে থ্যাঙ্কস বলে, আর টাকিমিচি তখন জ্ঞান দেওয়া শুরু করে আর কি, যে দেখো যে শালারা এরকম করে তাদের ভেতরে আসলে কোনো সাহস নেই, শক্তিই নেই, তারা খালি কথা দিয়ে মানুষের ভয় করে রাখে, তারা ঘেউ ঘেউ করে কিন্তু কাটে না। তুমি যদি একটু কনফিডেন্সের সাথে ওদের মোকাবেলা করো তাহলে তারা ভয় পেয়ে যাবে। মানে ব্যাপারটা হচ্ছে এমন যে টাকিমিচি নিজেই খুব হতাশার মধ্যে আছে নিয়ে, কিন্তু ও নিজেও আরেকজনকে সাহস দিচ্ছে। তো যাই হোক, ছেলেটি তখন বলে, আচ্ছা ঠিক আছে, এমনকি খাতায় নোটও করতে লাগে, কিন্তু টাকিমিচি বলে, না নোট করতে হবে না, তুমি এমনি মনে রাখতে পারবে। তো এরপর ছেলেটির নাম জিজ্ঞাসা করলে ছেলেটি বলে, আমার নাম হচ্ছে নাউটো টাচিবানা। তখনই টাকিমিচির মনে পড়ে, আরে এটা তো টাচিবানা ফ্যামিলি, তার মানে ও হিনাতার ভাই, মানে মনে পড়ে আগের কথা আর কি। তো তখনই টাকিমিচি ভাবতে থাকে আজ থেকে 12 বছর পর ওরা দুজনই মারা পড়বে। তো এরপর টাকিমিচি করে কি নাউটোকে নিয়ে বসে এবং জিজ্ঞেস করে, তুমি কি তোমার বোনকে ভালোবাসো? তো নাউটো তখন বলে, না, ওকে আমি একটুও ভালোবাসি না, ও খালি আমাকে অর্ডার দিয়ে কাজ করায়। টাকিমিচি তখন বলে, দেখো তোমাকে কিন্তু তোমার বোনের খেয়াল রাখতে হবে যদি তুমি তাকে ভালোবেসে থাকো। আর এরপর টাকিমিচি পুরো ঘটনা খুলে বলে। মানে এখানে উল্লেখ্য, টাকিমাচির কাছে একবার মনে হচ্ছে এটা স্বপ্ন, আবার মনে হচ্ছে যে আমি সত্যি হয়তো টাইম ট্রাভেল করে পেছনে চলে এসেছি, কারণ সবকিছু হুবহু ওইভাবেই ঘটছে। তো এই জন্য টাকিমাচি নাউটোকে খুলে বলে যে 12 বছর পরে আজকের এই দিনে আমার মৃত্যু হবে, পাশাপাশি তোমাদেরও মৃত্যু হবে। তো টাকিমাচি নিজের মৃত্যুর কথা এই জন্যই বলেছে কারণ ও তো ওই যে ট্রেনের সামনে পড়েছে। তো এই জন্য ওকে বলে, আজকের দিনটা কিন্তু অবশ্যই মনে রেখো, তোমার বোনকে তুমি কিন্তু বাঁচিও ঠিক 12 বছর পর আজকের দিনে। তো এর কথা বলে টাকিমাচি করে কি নাউটোর সাথে হাত মিলায়। আর তারপর আমরা দেখি টাকিমাচির হসপিটালে ঘুম ভাঙে, আর তখন সে দেখতে পায় ডেট তো ঠিকই আছে, 4 জুলাই 2017। তো তখনও ভাবে তার মানে এতক্ষণ যা হয়েছে সবকিছু কি স্বপ্ন ছিল? কিন্তু যদি স্বপ্নও হয়, আমি তো বাস্তবে ট্রেনের সামনে পড়েছিলাম, ওখান থেকে আমি বেঁচে আসলাম কিভাবে? আমার তো কোনো আঘাতের চিহ্নই নেই। তো তখন এখানে একটা পুলিশ আসে, আর পুলিশ এসে বলে, তুমি এখন পুলিশ হসপিটালে রয়েছো। তো টাকিমাচি জিজ্ঞেস করে, কিভাবে আমি এখানে এলাম? তো ওই পুলিশ বলে, আমি তো জানি না, আমাদের এক অফিসার তোমাকে বাঁচিয়ে নিয়ে এসেছে। আর তখনই একজন লোক আসে, আর সে বলে,
বলে আমি টাকিমাচির সাথে কথা বলতে চাই। তো এই লোকটি ছিল কিন্তু নাওচো, মানে হিনাটা, মানে আমাদের নায়িকার ছোট ভাই। তো যাই হোক, নাওতো টাকিমাচির কাছে আসে এবং টাকিমাচিকে বলে কেমন আছো, আমাকে কি চিনতে পারছো? তো টাকিমাচি অবাক হয়ে বলে আমরা কি এর আগে পরিচিত ছিলাম? তো নাওটো তখন সব খুলে বলে যে তোমার জন্যই আমার জীবন বেঁচে গিয়েছে। তুমি আজ থেকে 12 বছর আগে টাইম ট্রাভেল করে আমার কাছে গিয়েছিলে এবং তুমি আমাকে বলেছিলে যে 12 বছর পরে আমার এবং আমার বোন মারা যাবে। আর এটা জানার পরই আমি তখন থেকে অনেক পড়াশোনা করেছি এবং পুলিশ অফিসার হয়েছি, যাতে আমার কাছে শক্তি থাকে, অস্ত্র থাকে এবং আমি আর বোনকে বাঁচাতে পারি। আর তোমার ওই কথার জন্য আমি নিজেও বেঁচে গিয়েছি। তো তখন আমাদের টাকিমিচি পুরো শিওর হয়ে যেত, তার মানে সত্যি সত্যি 12 বছর আগে চলে গিয়েছিল এবং 12 বছর আগে গিয়ে ও নাওটোকে যে বলেছিল আজকের দিনে মারা পড়বে, সেটার প্রভাবে নাওটো আজকে পুলিশ অফিসার হয়েছে এবং বেঁচে গিয়েছে। তো টাকিমাচি এটা যেন অনেক খুশি হয় আর তারপর জিজ্ঞেস করে হিনাটা কোথায়। কিন্তু তখনই নাওটো মাথা নিচু করে ফেলে এবং বলে দুঃখের কথা হলো আমি আমার বোনকে বাঁচাতে পারিনি, সে মারা গিয়েছে। আর তারপর নাওটো বলে কিন্তু তুমি আমার বোনকে বাঁচাতে পারো, তো তুমি কি আমাকে হিনাটাকে বাঁচাতে সাহায্য করবে আর আবারও কি টাইম ট্রাভেল করে সেই 12 বছর আগে চলে যাবে? আর এখানেই 1 নম্বর এপিসোডটা শেষ হয়ে যায় আর কি। আর আমি তোমাদের আগেই বলেছি যেহেতু এটা অনেক পপুলার একটা সিরিজ, সবার দেখা শেষ হয়ে গিয়েছে, তো এখানে আমরা বিস্তারিত বলতে যাবো না আর কি। 6টা ভিডিওতে বা 7টা ভিডিওতে ফুল সিজনটা শেষ করে দেবো, খুব সংক্ষেপে আমরা এক্সপ্লেন করার চেষ্টা করছি। তবে তারপরেও এটা আমরা কন্টিনিউ করবো কিনা এটা নির্ভর করবে হচ্ছে তোমাদের রেসপন্সের উপর। তোমরা যদি পছন্দ করো তাহলে এটা আমরা কন্টিনিউ করবো, তা না হলে নতুন একটা অসাধারণ সিরিজ আমরা সিলেক্ট করে রেখেছি, সেই সিরিজে চলে যাবো আর কি। তো এবার চলো আমরা এটা 2 নম্বর যে এপিসোডটা রয়েছে সেখানে যাই। মানে আমাদের প্ল্যানিং হচ্ছে সংক্ষেপে ছোট ছোট করে হলো পুরো সিরিজটা শেষ করবো। তো 2 নম্বর এপিসোডের শুরুতে আমাদের টাকিমিচিকে দেখানো হয় আর সে নাওটোকে বলে আচ্ছা ঠিক আছে আমি তোমাকে সাহায্য করবো হিনাটাকে বাঁচাতে। তো যাই হোক, এরপর আমরা দেখতে পাই যে টাকিমিচি এবং নাওটো একসাথে রয়েছে নাওটোর রুমে এবং গত 2 দিন ধরে টাকিমিচিকে ঘুমাতেও দেয়নি নাওটো। সে টোকিও মানজি গ্যাং নিয়ে এবং সবকিছু নিয়ে প্রচুর রিসার্চ করেছে। তো নাওটো তখন বলে আমি তোমাকে সকল ইনফরমেশন দিয়েছি যে আমাদের কাছে আছে টোকিও মানজি গ্যাং নিয়ে, আর আমি চাই এগুলো তুমি পড়ো এবং মনে রাখো। তবে এর মধ্যে এমন কিছু ইনফরমেশন রয়েছে যেগুলো মিডিয়াতে প্রকাশ করা হয়নি, আর এগুলো আমি আমার এক বন্ধুকে ইউজ করে পেয়েছি যে গোয়েন্দা হিসেবে কাজ করে এগুলো বের করেছে, আর সে তার চোখে একটা ভিডিও রেকর্ডিং ডিভাইস নিয়ে এই তথ্যগুলো সংগ্রহ করেছিল। কিন্তু ওই টোকিও মানজি গ্যাং যখন জানতে পারে তখন ওকে মেরে ফেলেছে। আর তারপর নাওটো অনেক রিকোয়েস্ট করে তার ডিপার্টমেন্টকে যেই কেসটা দেওয়ার জন্য, ওর বন্ধুর কেসটা। তো অনেক জোরাজোরি করার পরে 6 মাস আগে এই কেসটাও পেয়েছে। তো এখানে নাওটো প্রথমে প্ল্যান করে যে তুমি যদি টাইম ট্রাভেল করে আমি আর আমার বোন যে মারা গিয়েছিলাম ওই অনুষ্ঠানে টোকিও মানজির গ্যাংয়ের গ্যাঞ্জামের কারণে, সেখানে যেতে পারলেই কিন্তু আমার বোনকে বাঁচানো যাবে। কিন্তু সমস্যা হচ্ছে তুমি টাইম ট্রাভেল করে শুধুমাত্র 12 বছর আগের সেম দিনে যেতে পারো। তো তোমাকে টাইম ট্রাভেল করে আবারও 12 বছর আগে সেই মিডল স্কুলে গিয়ে টোকিও মানজি গ্যাংয়ের যে টপ 2 মেম্বার মানজিরো সানো এবং টেট্টা কেসাকির সাথে যোগাযোগ করতে হবে এবং ওরা দুজনে মিলে এই টোকিও মানজি গ্যাংটাকে অন্য লেভেলে নিয়ে যাবে। তো ওদের দুজনে যদি কখনো দেখাই না হতো তাহলে এই গ্যাংটাই তৈরি হতো না এবং আমার বোনেরও কখনো মৃত্যু হতো না। তো টাকিমাচি তখন বলে আমি মানলাম আমার কাছে টাইম ট্রাভেলের ক্ষমতা রয়েছে, কিন্তু আমি সেখানে ইচ্ছে করলে তার যেতে পারবো না, আমি যাবো সেখানে কি হবে? তো নাওটো তখন বলে তুমি আমাকে বলেছিলে যে 12 বছর আগে যখন তুমি অতীতে গিয়েছিলে তখন আমার সাথে হাত মেলানোর কারণে তুমি আবার বর্তমানে চলে এসেছো। তো আমার মনে হয় আমার সাথে হাত মিলালেই তোমার এরকম কিছু হয়। তো যাই হোক, এখানে নাওটো বলে মাইকি আর টেট্টা কেসাকির দেখা হয়েছিল আগস্টে। তো তুমি ওদের দেখা হওয়ার আগেই ওদের যে কোনো একজনের অনেক কাছে চলে যাবে এবং চেষ্টা করবে ওদের একজনের সাথে যেন আরেকজনের বন্ধুত্ব না হয়, ওরা যেন হাত না মেলায়, একজনের সাথে আরেকজনের প্রয়োজনে শত্রু করে দেওয়ার চেষ্টা করবে। তো যাই হোক, এরপরও আবারও অতীতে যাবে। তো টাকিমিচি করে কি নাওটোর হাত ধরে এবং সত্যি সত্যি 12 বছর আগে বা অতীতে চলে যায়। আর আমাদের টাকিমিচি যখন চোখ খোলে ও দেখতে পায় যে ও একটা ফাইটের ময়দানে রয়েছে এবং এখানে অনেক গ্যাং মেম্বাররা রয়েছে। তবে গ্যাং মেম্বার সব স্টুডেন্টই আর কি, এবং এখানে টাকা লাগিয়েছে অনেকে যে কে জিতবে কে জিতবে না। আর এখানে টাকিমানজিকে গ্যাংয়ের বিভিন্ন লোকরা বলে তোর উপর কিন্তু অনেক টাকা লাগিয়েছে, যদি হারিস একেবারে কিন্তু কেলিয়ে ফেলবো। তো তখনই টাকিমাজি পুরো শকড হয়ে যায় এবং সেভাবে কি হচ্ছে এখানে, আর সে করে কি ফোন বের করে চেক করে আর কনফার্ম করে যে না, সে সত্যি সত্যি আবার 2005-এ চলে এসেছে। বাট এমনই করার সময় অপোনেন্ট এসে ওকে এক ঘুষি দিয়ে ফেলে দেয় আর ও বেহুশ হয়ে যায়। আর এরপরও যখন জাগে ওর সামনে মাসাটাকা আর তার গ্যাংকে দেখতে পায়, আর তারা অনেক রেগেছিল যে হালার পুতুর উপর ওরা টাকা বাজি রেখেছিল আর ও এক ঘুষিতেই বেহুশ হয়ে গিয়েছে। আর তারপরেও বলে আমরা এই ফাইট ক্লাব এজন্যই চালাচ্ছি যাতে আমরা কিছু টাকা কামাই করতে পারি, লোকেরা বেট লাগাতে পারে, কিন্তু শালা তুই এক ঘুষিতে বেহুশ হয়ে গেলি, তোর জন্য আমাদের টাকা লস হয়ে গিয়েছে, আজকে তুই এটা শাস্তি পাবি। আর তখনই আমাদের নায়ক টাকিমিচির মনে পড়ে হ্যাঁ ওই সময় মাসাটাকা একটা ফাইট ক্লাব চালাতো আর ওই সময় আমি ওর গোলামের মতো ছিলাম, ও আমাদের প্রচুর জ্বালাতো, আর এই কারণে আমি স্কুল ছেড়ে এই সবকিছু ছেড়ে চলে গিয়েছিলাম, এমনকি আমার গার্লফ্রেন্ড হিনাটাকে ছেড়েও চলে গিয়েছিলাম। তো যাই হোক, মাসাটাকা এখানে কিন্তু আগে ওকে মারে না এবং এখান থেকে চলে যেতে লাগে গ্যাং নিয়ে। আর তখন টাকিমিচি তাকে জিজ্ঞাসা করে আমার একটা প্রশ্ন ছিল বস, আপনিও কি টোকিও মানজি গ্যাং এর মেম্বার, আপনি কি আমাকে একটা সাহায্য করতে পারেন আপনাদের বস মাইকি আর টেটার সাথে দেখা করিয়ে দিতে? তো এটা শুনে মাসাটাকার তো অনেক রাগ হয়ে যায়। চিন্তা করো, মাসাটাকা এই লেভেলের তাই এত পাওয়ার, আর এই গ্যাং এর যে মেইন হেড রয়েছে তার কত পাওয়ার হবে। তো মাসাটাকা তখনই বলে একটা ব্যাট নিয়ে আইতো, আর এরপর মাসাটাকা টাকিমিচিকে মনে করো অনেক মারতে থাকে। আর এইটা দেখে মাসাটাকার যে চামচারা তারাও ভয় পেয়ে যায়, ওরা বলে ও তো আজকে টাকিমিচিকে জানে মেরে ফেলবে, ওকে কেউ থামাও। তো যাই হোক, মাসাটাকা তারপর টাকিমিচিকে বলে আমার কথা শোন, তোর মুখ থেকে তুই যদি কখনো মানজিরো সানোর নাম মুখে আনিস তো ওকে কিন্তু মেরে ফেলবো। তো টাকিমাচি তখন ভয় পেয়ে যায় যে মিডল স্কুলে এগুলো কি চলছে, সব গুন্ডা, সব ডেঞ্জারাস, এখানে আমি থাকবো না, আমি এখানে থাকলে মারা পড়বো, আমি তাড়াতাড়ি যাই নাওটোকে খুঁজি, আমার দ্বারা এসব হবে না, আমি আমার ভবিষ্যৎ
ভবিষ্যতে পালিয়ে যাবো, হিনাটাকে আমি বাঁচাতে পারবো না, এর সাথে আমার কোনো লেনাদেনা নেই। তো যাই হোক ও তাড়াতাড়ি যাই হচ্ছে নাউটোর খোঁজে, কিন্তু তখন ওর মাথায় ছিল না যে নাউটো তো হিনাতারই ছোট ভাই, ওখানে তো হিনাটাও থাকে। তো যাই হোক ওখানে যখন টাকিমিচি যায় আবারও হিনাতার সাথে দেখা হয় এবং হিনাতা দেখতে পায় আবারও মার খেয়ে এসেছে। তো হিনাতা ওকে বলে বারবার কি হয়, কেন শুধু মারামারি করো তুমি, তোমাকে আবার মেরেছে ওরা, কিন্তু আমি যদি ছেলে হতাম তোমাকে আমি যে কোনো মূল্যে প্রোটেক্ট করতাম, ওদের সাথে আমি লড়াই করতাম তোমার জন্য। তো এটা শুনে টাকিমিচি ইমোশনাল হয়ে যায় এবং চিন্তা করে আমি ওর জানে চিন্তা না করে এখান থেকে পালিয়ে যেতে চাচ্ছিলাম, আমি একটা কাওয়ার্ড, কিন্তু আমি তো হিনাকে ভালোবাসি, ওকে আমার বাঁচাতেই হবে। আর ও করে কি আবেগের বসে বলে ফেলে হিনা আমি তোমাকে সব সময় প্রোটেক্ট করবো। তো এই কথা যখন হিনাটাকে বলা হয় হিনা তাদের লজ্জা পেয়ে যায়, কারণটা হচ্ছে টাকিমিচি ওকে আদর করে হিনাতা না বলে হিনা বলে ডেকেছে। তো হিনাতা তখন ব্লাস্ট করে এবং বলে সমস্যা নেই, তুমি আমাকে হিনা বলে ডাকতে পারো, আমার ভালো লেগেছে। কিন্তু এরপর যখন টাকিমাচি সেখান থেকে বের হয় ও ভাবতে থাকে আমি ওকে বাঁচানোর কে, আমাদের তো মাঝখানে অনেক বছর কথা হয়নি, অনেক আগেই ব্রেকআপ হয়ে গিয়েছিল, কিন্তু না যেহেতু আমার হিনাতার সাথে দেখা হয়ে গিয়েছে ওকে আমি মরতে দিতে পারি না, আমাকে যেটা করার প্রয়োজন আমি সেটা করবো। তো পরের দিন আমরা স্কুলের সিন দেখতে পাই। তো টাকিমিচি তার গ্যাং এর মেম্বারদের সাথে বাথরুমে ছিল এবং তারা বলতে থাকে যে ইদানিং ফাইট ক্লাবে রোজ রোজ কারোর সাথে না কারো লড়াই হচ্ছে, কিন্তু এটা তো প্রচুর রং একটা কাজ হচ্ছে, প্রচুর আহত হচ্ছে পোলাপান। তো তখন স্যান্ডে বলে আজকে টাকুয়ার পালা, সে আজকে লড়াই করবে। আর এই কথা শুনে সবাই তো শকড হয়ে যায়, কারণ টাকুয়া হচ্ছে সবচেয়ে দুর্বল। আর টাকিমিচির তখন মনে পড়ে এই টাকুয়া তো আজকের ফাইটে গিয়ে মরে যাওয়ার মতো অবস্থা হয়ে যাবে। তো যাই হোক এখানে গ্রুপের সবার মন অনেক খারাপ ছিল, এর কারণটা হচ্ছে টাকুয়া অ্যাকচুয়ালি অনেক দুর্বল, কিন্তু ওরা মাসা টাকার মুখোমুখি কিছু বলতে পারবে না, মানে প্রতিবাদ করার সাহস কারো নেই। কিন্তু তখন আমাদের টাকিমিচির দলের যে লিডার আকুনি বলে দেখ আমি চেয়েছিলাম তোর জায়গায় নিজে লড়াই করতে, কিন্তু মাসা টাকা আমাদের কথা শুনবে না, উল্টো আমাদের সবাইকে মারবে। তো এখানে বন্ধু বান্ধবদের যে এই বন্ডিং ভালোবাসা দেখে একজন আরেকজনের টেনশন দেখে টাকিমাচি তখন ভাবে যে আমি আমার বন্ধুদেরকে ছাপড়ি ভাবতাম, ওদেরকে গুন্ডা ভাবতাম, আমার কাছে মনে হচ্ছিল আমি এখানে ফেসে গিয়েছি, কিন্তু আসলে তো আমার ওই টাইমটা কত ভালো ছিল, আমার কত ভালোবাসা মানুষ ছিল, কত সাপোর্টার ছিল, কত কুল একটা ফ্রেন্ডশিপ ছিল আমাদের। তো এখানে হয় কি যে টাকিমিচি ওই সময় ওদের কাছ থেকে পালাতে চেয়েছিল, 12 বছর পরে আবার সেই সময় গিয়ে আবার পুনরায় ভালোবাসতে শুরু করে, ওদের নতুন করে মনে করে যে ভেতরে ঢুকতে শুরু করে। তো যাই হোক এদিকে লড়াই শুরু হতে নাই, আর আমরা দেখতে পাই এখানে দুই স্কুলের পোলাপান লড়াই করবে, যেমন সাকুরা মিডল স্কুল থেকে এসেছে কোজিমা আর মিজো মিডল স্কুল থেকে টাকুয়া লড়বে। তো এখানে আমাদের বলা হয় হচ্ছে 6-2-4 ব্যাটল, মানে আমি আসলে এটা বুঝতে পাইনি। তো যাই হোক অন্তত এতটুকু বুঝতে পেরেছি আমরা যে কোজিমার জেতার চান্স এখানে অনেক বেশি, এবং আজকে বুঝতে পারছো টাকুয়া অনেক মার খাবে। আর তখন মাসা টাকা বলে আমি যখন বলবো তখনই লড়াই শুরু করবে। তো এবার মাসা টাকা অর্ডার দেয় লড়াই কর, কিন্তু তখন ওখানে টাকিমিচি চিৎকার করে। তো সবাই অবাক হয়ে পেছনে ঘুরে যেই পোলার এত সাহস হলো কোত্থেকে, ও কি বলতে চায়। তো টাকিমিচি তখন চিৎকার করে বলে তোমরা লড়াই বন্ধ করো, আর আমাকে একটা প্রশ্ন করতে দাও, তোমরা কি বিরক্ত হও না এই ফালতু লড়াই দেখতে দেখতে? তো তখন সবাই বলতে থাকে হ্যাঁ বেটা তুই কি বলিস, তুই তো এক ঘুষিতেই কালকে শেষ হয়ে গিয়েছিলি, তুই আবার কি ডায়লগ দিস, যা চলে যায় এখান থেকে। তো টাকিমিচি তখন বলে দেখো তোমাদের এই লড়াইটা আমি আরো বেশি ইন্টারেস্টিং করতে যাচ্ছি, তোমরা কি করছো ভাই, তোমাদের কি মনে হয় না রাজা ভার্সেস গোলামের লড়াই হওয়া উচিত? কি মাসা টাকা লড়বে আমার সাথে? তো সে ডাইরেক্ট মাসা টাকাকে লড়াইয়ের জন্য অফার করে, আর টাকা তো পুরো অবাক হয়ে যায় যে ওটা কি করছে, ও আমাকে বাঁচানোর জন্য এত বড় রিস্ক নিচ্ছে। সাথে টাকিমিচির বাকি সব মেম্বারও ভয় পেয়ে যে ও এটা কি করতে যাচ্ছে। তো যাই হোক এখানে আমাদের টাকিমিচি এর জন্য এটা করলো, ও বুঝে গিয়েছে এই বিপদ থেকে পালালে চলবে না, এই বিপদ মোকাবেলা করে ওকে এগিয়ে যেতে হবে যদি ও হিনাটাকে বাঁচাতে চায়। আর হিনাটাকে বাঁচাতে গেলে এবং ভবিষ্যৎকে পরিবর্তন করতে গেলে কি আজকে থেকেই টাকিমিচির পরিবর্তন করতে হবে, কারণ টাকিমিচি যদি পরিবর্তন হয় তাহলে ভবিষ্যৎ পরিবর্তন হবে। মানে আগে টাকিমিচি তো ভীতু ছিল, সমস্যা থেকে ভাগতো, কিন্তু এখন টাকিমিচি 12 বছর আগে যা থেকে ভেগেছিল সেটা আজকে থেকে ফেস করতে করতে সামনে যাবে এবং ভবিষ্যতের হিনাটাকে বাঁচাবে। তো এখানেই দ্বিতীয় পর্বটা শেষ হয়ে যায়। তো যাই হোক এক্সপ্লেন দেখার পরে তোমাদের অনেকের অনেক অভিযোগ থাকতে পারে যে ভাই এত শর্ট করেছেন কেন, এইভাবে করেছেন কেন, কিন্তু আমি রিকোয়েস্ট করবো অভিযোগ না করার জন্য। একটা এপিসোড মিনিমাম 40 মিনিটের থাকে, তো আমরা যদি এক্সপ্লেন করতে যাই ভালো মতো বোঝাতে চাই 40 মিনিটের ভিডিও হবে হচ্ছে 60 মিনিট, এক্সপ্লেন মানে কি বড় করা। তো এখানে আমরা কি করছি সামারি করছি, 80 মিনিটের ভিডিও তোমাদের 20 মিনিটে কমপ্লিট করে দিলাম বা 15 মিনিটে কমপ্লিট করে দিলাম, কিন্তু মেইন যে পার্টগুলো রয়েছে এবং স্টোরি বোঝার জন্য যতটুকু প্রয়োজন ততটুকু আমরা তোমাদের ভালো মতো বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি। তো যাই হোক আমি বিদায় নেব, তার আগে টোকিও রিভেঞ্জার্স সম্পর্কে একটা মজার ফ্যাক্ট বলি। টোকিও রিভেঞ্জার্স এর প্রত্যেকটা পর্ব তৈরি করতে কত টাকা খরচ হয় তোমার ধারণা? যাই হোক আমি জানি তুমি এটা বলতে পারবে না, আমি বলি পার টোকিও রিভেঞ্জার্স এর এপিসোড তৈরি করতে খরচ হয়েছে 1.5 কোটি টাকার উপরে। চিন্তা করো, তার মানে আমরা 3 কোটি টাকার 2টা এপিসোড দেখা শেষ করে ফেলেছি। আর আরেকটা মজার কাহিনী বলি, তোমরা ওয়ান পিসের লাইভ অ্যাকশন সিনেমা দেখেছিলে না? ওই ওয়ান পিসের যে লাইভ অ্যাকশন আমরা ওয়েব সিরিজটা দেখেছিলাম 8 পর্বের, ওর প্রত্যেকটা এপিসোড তৈরি করতে কত খরচ হয়েছিল জানো? বাংলাদেশি প্রায় 200 কোটি টাকা করে পার এপিসোড। মানে ভাবলে অবাকই লাগে যে এনিমের ব্যবসা কত বড় পুরো দুনিয়াতে। 1.5 কোটি টাকা দিয়ে যদি একটা এপিসোড তৈরি করে মিনিমামের 4-5 গুণ লাভ হবে। টোকিও রিভেঞ্জার্স আরো বেশি লাভ করেছে, কারণ বিভিন্ন দুনিয়ার টিভি চ্যানেলে চলবে, ওখান থেকে তো হিউজ পরিমাণ টাকা আসবে। তারপর আবার ডিজিটাল সত্য বিক্রি করে বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম যেমন ইউটিউব, ফেসবুক, তারপর ওটিটিতেও চলবে। তো দেখা যায় যা খরচ হয় তার চেয়ে অনেক বেশি চলে আসে যদি একটা সাকসেসফুল এনিমি বানাতে পারে আর কি। তো যাই হোক আমি আজকে বিদায় নেব, ভালো থেকো তোমরা, সুস্থ থেকো, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।